নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমাকে অনেকেই রিসেন্টলি প্রশ্ন করছে, সোনার দাম অনেক বেশি কারেক্ট করছে, বিয়ের মরশুমও কিন্তু সামনেই আসতে চলেছে। তো এখনই কি আমরা সোনা কিনে রাখবো, নাকি কিছুটা আমরা অপেক্ষা করতে পারি? এই প্রশ্নটা এখন প্রায় সবার মাথাতেই ঘুরছে, আর আজ আমি এটা একটা ক্লিয়ার আনসার আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা আপনারা পুরোটা শুনুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে সোনাতে আপনারা এখন কি করবেন। প্রথমেই তোমরা একটা জিনিস কিন্তু বুঝে নাও যে সোনা মানে শুধুমাত্র গয়না নয়, এটা একটা সেফ হ্যাভেন অ্যাসেট। মানে যখন বাজারে ভয়, অনিশ্চয়তা বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন মানুষ সোনার দিকে বেশি পরিমাণে ঝোঁকে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এখন আরব কান্ট্রিজগুলির মধ্যে যুদ্ধ চলছে, যেখানে ইরান, ইসরায়েল, ইউএস সরাসরি সংঘাতে যুক্ত আছে। তো এমন পরিস্থিতিতে সোনার উপর প্রাইসে এত বেশি কারেকশন কেন হচ্ছে, সেটাই আজকে আমরা জানবো। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ২৯শে জানুয়ারি ২০২৬-এ সোনার দাম কত ছিল? ২৪ ক্যারেট গোল্ডের দাম ১,৮৩,০০০ টাকা ছিল ১০ গ্রাম সোনার দাম। আর বর্তমান সময়, আর ভিডিওটা আমি রেকর্ড করছি ২৪শে মার্চ, এখন সোনার দাম ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১,৩৯,০০০ টাকা। এটা কিন্তু ২৪ ক্যারেট গোল্ডের দাম। তো আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন যে সোনার প্রাইসে একটা হিউজ কারেকশন হয়েছে। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা একটু চিন্তার মধ্যে পড়ে গেছে যে তাদের গোল্ড ইটিএফ বা তারা যে গোল্ড বার কিনেছিল, তারা এখন কি করবে? সেখান থেকে কি তারা প্রফিট বুক করবে, না সেখানে আরও বেশি অ্যাকুমুলেট করবে, না তাদের পজিশনকে তারা হোল্ড করবে? ইউএস ডলার কিন্তু এখান থেকে অনেকটাই শক্তিশালী হচ্ছে। বিশ্বে সোনার দাম ডলারে নির্ধারিত হয়, আর ডলার যখনই আমরা দেখি শক্তিশালী হয়, বিশেষ করে ডলার ইন্ডেক্সে এখন কিন্তু ৯০ টাকার উপরেই গতকালই প্রায় ১০০ টাকা টাচ করে গেছিল। সেই জন্যই আমরা জানি যে ডিএক্সওয়াই যে ইন্ডেক্সটা আছে, ডলার ইন্ডেক্সে যখনই শক্তিশালী হয়, তখনই আমরা দেখেছি যে সোনার প্রাইস কিছুটা সফটেনিং হয়ে যায়, এবং ভারতের মতো এমার্জিং মার্কেটের শেয়ার বাজারেও আমরা অনেক বেশি পতন তখন দেখতে পাই। যতদিন না ডলার ইন্ডেক্স উপরের লেভেল থেকে কিছুটা কারেক্ট হচ্ছে, ডাউন ট্রেন্ডে আসছে, ততক্ষণ কিন্তু সোনার দামে আমরা খুব বেশি অ্যাপ্রিসিয়েশন দেখব না, এবং ভারতের মতো এমার্জিং মার্কেটের শেয়ার প্রাইসেও কিন্তু অনেক বেশি প্রেশার থাকবে। যদি ভারত সরকারকে বা আদার গভর্নমেন্টকে সোনা কিনতেও হয়, তাকে কিন্তু ডলারেই সেই সোনা কিনতে হবে। তার ফলে কি হচ্ছে না, ডলারের দাম বাড়তে এই সোনার কেনার চাহিদাও গভর্নমেন্টের অনেকটা কমে যাচ্ছে। সেই জন্যই দামে আমরা একটা কারেকশন দেখতে পাচ্ছি। তারপরে সেকেন্ড কারণে আমরা দেখব যে ইউএস বন্ড yield এখানে বাড়ছে। এখন বন্ডে ভালো সুদ পাওয়া যাচ্ছে। কিন্তু সোনায় কোনো সুদ পাওয়া যায় না। সেই জন্য বিনিয়োগকারীরা এখন বন্ডের দিকে বেশি ঝুঁকছে। আর আমেরিকার যে ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে যে তারা এই বছর কিন্তু একটির বেশি রেট কাট করবে না। তারা তাদের হাই ইন্টারেস্ট রেটকে তারা কন্টিনিউ রাখবে। ভারতের ক্ষেত্রেও কিন্তু আরবিআই কিন্তু সেই সেম পলিসি ফলো করতে চলেছে। এর ফলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বেশি পরিমাণে গভর্নমেন্ট বন্ড, সভরেন বন্ডগুলি কিনতে বেশি পরিমাণে ইন্টারেস্ট শো করছে। আর ইন্টারেস্ট রেট যখনই হাই থাকে, আমরা জানি যে সোনা ভালো চলে যখন সুদের হার অনেকটা কমে যায়। কিন্তু বর্তমান সময়ে ইউএস ফেড এবং অন্যান্য সেন্ট্রাল ব্যাংক একটা হাই ইন্টারেস্ট রেটকে তারা কিন্তু ধরে রাখতে পারে। সেই জন্যই সোনা এখন কম আকর্ষণীয় হয়ে উঠছে ইনভেস্টরদের কাছে। আরেকটি কারণ হচ্ছে প্রফিট বুকিং অলরেডি কিন্তু সোনায় শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আমরা দেখেছি যে সোনা এবং রূপোতে একটা হিস্টোরিক্যাল বুল রান চলেছে। তাই যেই ইনভেস্টররা অনেক বেশি প্রফিটে আছে, তারা সোনা এবং রূপো থেকে তারা প্রফিট বুক করছে। তাই অনেক বড় বিনিয়োগকারী এখন লাভ তুলে নিতে চাইছে। তারা তাদের প্রফিটকে রিজার্ভ করে রাখতে চাইছে। এর ফলে সেলিং প্রেশার অনেক বেশি তৈরি হচ্ছে। আরেকটা বিষয় বলি যে আমরা জানি যে ইউএস, ইরান, ইসরায়েলের যুদ্ধ অনেকদিন ধরেই হচ্ছে। আর তাই ইনভেস্টররা কিন্তু খুব বেশি এখন আর ভয়ে প্যানিক করছে না। আগে যুদ্ধ, রিসেশন, আনসার্টেনিটি সব মিলিয়েই মানুষ যখনই ভয় পেত, তারা তখনই কিন্তু সোনা এবং রূপোতে তাদের বেশিরভাগ ইনভেস্টমেন্ট করত। এখন বাজার মনে পড়ছে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে, তাই তারা খুব বেশি প্যানিক করছে না। তাই মানুষ আবার কিন্তু ইকুইটি এবং আদার অ্যাসেট ক্লাস, তার মধ্যে বন্ডে তারা ডেট অ্যাসেট ক্লাসগুলিকেই বেশি পরিমাণে বেছে নিচ্ছে, সেখানেই তারা তাদের অ্যাসেটকে পার্ক করছে। আরেকটা হচ্ছে টেকনিক্যাল সেলিং এখানে গোল্ডে চলছে। কারণ সোনা দীর্ঘদিন ধরে আপ ট্রেন্ডে ছিল। এখন রেজিস্ট্যান্স লেভেল এসে যাওয়াতে টেকনিক্যাল অ্যানালিস্টরা মনে করছে যে সোনা এখান থেকে ওই লেভেলগুলিকে তারা বিট করতে কিছুটা সময় লাগবে। ফিউচার মার্কেটে কিন্তু এর প্রভাব অনেক বেশি পরিমাণে পড়ছে। তাই বেশিরভাগ মানুষ কিন্তু, বিশেষ করে যারা বড় বড় ফান্ড ম্যানেজার, যারা এফআইআই আছে, তারা কিন্তু এই সোনাতে লেভারেজ পজিশন নিয়ে তারা শর্ট করছে। তো এখন আসল প্রশ্ন হলো, ভারতীয় বিনিয়োগকারীদের কি করা উচিত এমন পরিস্থিতিতে?
যদি তোমরা গয়না কিনতে চাও, তোমাদের যদি জুয়েলারি কেনার ইচ্ছে থাকে বা যদি ওয়েডিং পারপাস থাকে, তাহলে কিন্তু এই ডিপ একটা ভালো অপরচুনিটি তোমাদের কাছে হতে পারে। আর যদি লং টার্ম ইনভেস্টর হও তোমরা, 5 to 10 ইয়ার্স ধরে হোল্ড করতে চায়, তাহলে তোমরা এখানে ভয় পেও না। এটা একটা হেলদি কারেকশন চলছে। এটা কিন্তু কখনোই গোল্ডের যে স্ট্রাকচারাল বুল রান, মেগা ট্রেন্ড, সেটা কখনোই চেঞ্জ হচ্ছে না। তাই তোমাদের কি স্ট্র্যাটেজি এখন নিতে হবে, একেবারেই সব টাকা ইনভেস্ট করো না গোল্ড বা সিলভারে। ধীরে ধীরে এসআইপি স্টাইলে তোমরা এখানে অ্যাকুমুলেট করতে পারো গোল্ড বা সিলভারকে। তবে আমি বলবো যে গোল্ডে আমি বেশি পরিমাণে বুলিশ। আর পোর্টফোলিওতে 5 to 10%ই তোমরা গোল্ড ধরে রাখো। খুব বেশি অ্যালোকেশন এখানে বাড়ানোর দরকার নেই। আর ভারতের সোনার দাম শুধুমাত্র গ্লোবাল কারণের জন্য নির্ধারণ হয় না। এখানে রুপি ডলারের যে ক্যালকুলেশন চলে, রুপি জানি 4 to 5% ডলারের এগেনস্টে বেশি পরিমাণে কারেক্ট করে, প্রতি বছরই ডেপ্রিশিয়েট করে রুপি। আর যখনই আমরা গোল্ড কিনি তখন আমাদেরকে গোল্ডের উপরে ইম্পোর্ট ডিউটি দিতে হয় গভর্নমেন্টকে। এই দুটি বড় রোল প্লে করে গোল্ডের প্রাইস নির্ধারণের জন্য। তাই সোনার এই পতনে প্যানিক করার কোনো প্রয়োজন নেই, বরং স্মার্ট ইনভেস্টার যদি তুমি হয়ে থাকো, তাহলে এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখো এবং এখানে ধীরে ধীরে গোল্ডকে তোমরা অ্যাকুমুলেট করতে থাকো। বন্ধুরা, আজকের এই অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল বিনিয়োগ ভারতকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেটিকে তোমরা ফলো করতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভ্যালুয়েবল মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার্সের সাথে ভিডিওটি শেয়ার করবে। বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।